এপিফ্যানি মাস্টার, তীব্রতা এবং ফলাফল। চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আজকের এই অ্যাড্রেনালিন পাম্পিং বিশ্লেষণে ঝাঁপিয়ে পড়া যাক। আজ আমরা দেখতে যাচ্ছি ক্ষমতার এক অবিশ্বাস্য উত্থান আর এমন কিছু চরম ঝুঁকিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা যা আসলে সব সীমা ছাড়িয়ে গেছে। ভাবা যায়, তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমার অনুসারী হব। ব্যাস, এই একটা কথাই পুরো গেমের বাজি একেবারে আকাশ ছোঁয়া করে দেয়। চুয়ানির মতো কনফিডেন্ট কারো কাছ থেকে আসা এই বোল্ড আল্টিমেটামটা শুরুতেই বুঝিয়ে দেয় যে সামনের পথটা কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে। অধ্যায় ১, আনুগত্যের লড়াই। ঘোষণার পরপরই আসল ফাইট শুরু। চলুন দেখে নিই ঠিক কী ধরনের একটা দানবীয় শক্তির মুখোমুখি হতে হচ্ছে এখানে। ৭৫ লাখ। হ্যাঁ, সংখ্যাটা একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতনই। আর এটাই হলো চুয়ানির কমব্যাক পাওয়ার। এত বিশাল একটা শক্তির সামনে পড়লে যে কেউ তো শুরুতেই ডিফেন্সিভ হতে বাধ্য, তাই না? পাওয়ারের দিক থেকে এতটা পিছিয়ে থাকলেও হার মানার পাত্র তো সে নয়। মাস্টারের বই থেকে পাওয়া সেই অসাধারণ টেকনিকগুলোর কি নিখুঁত প্রয়োগ। প্রথমে একটা ঢাল, সেটা ভাঙতেই পলকের মধ্যে ঘণ্টা আকৃতির আরেকটা ঢাল তৈরি, আর তারপরই সবাইকে চমকে দিয়ে সোজা ড্র্যাগন টেকনিক দিয়ে পাল্টা আঘাত। স্টেপ বাই স্টেপ এই মাস্টারমাইন্ড মুভগুলোই কিন্তু বিশাল শক্তির ব্যবধানকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। অধ্যায় ২, ড্র্যাগন র্যাঙ্কিংয়ের শীর্ষে। এই দুর্দান্ত জয়ের ঠিক পরপরই যে ফলাফলটা আসে সেটা আরও ইন্টারেস্টিং। সিস্টেম একেবারে অফিসিয়ালি এই বিজয়কে স্বীকৃতি দেয়। সোজা ১ নম্বর পজিশন। পুরো সেক্টর সবার তো রীতিমতো চোয়াল ঝুলে পড়ার অবস্থা। আর শুধু র্যাঙ্কিংই নয়, সাথে বোনাস হিসেবে মিলল 10 এপিফ্যানি পাওয়ার। কাল্টিভেশনের দুনিয়ায় এই পাওয়ার বুস্ট কতটা মহামূল্যবান তা তো আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু আসল টুইস্ট তো অন্য জায়গায়। এই একটা জয় কিভাবে সোশ্যাল ডাইনামিক্স পাল্টে দিল সেটা ভাবার বিষয়। একদিকে চুয়ানি একেবারে কথা দিয়ে কথা রাখছে, বিনা বাক্য বেয়ে অনুসারী হতে রাজি। কিন্তু অন্যদিকে মিত্র হয়েও জিয়াওলিংয়ের মনে জ্বলছে তীব্র ঈর্ষার আগুন। নিজের জায়গায় অন্য কেউ ভাগ বসাচ্ছে, এই নীরব মানসিক টানাপড়নটা কিন্তু গল্পের ভেতরে একটা ডার্ক টেনশন তৈরি করে দেয়। অধ্যায় ৩, ঐতিহাসিক কিংবদন্তিদের সাথে লড়াই। বর্তমান র্যাঙ্কিংয়ের ১ নম্বরে পৌঁছানোর পরও কিন্তু কোনো ব্রেক নেই। এবার টার্গেট সোজা সেক্টরের ইতিহাসের সর্বকালের সেরা লেজেন্ডরা। এখন প্রশ্ন আসতেই পারে, শুধু শুধু জীবনের ঝুঁকি নিয়ে কেউ অতীতের এসব মনস্টার লেভেলের যোদ্ধাদের ঘাটাতে যাবে কেন? উত্তরটা লুকিয়ে আছে ওই অবিশ্বাস্য রিওয়ার্ডের ভেতর। র্যাঙ্ক ৫০-এর জন্য ১০ পয়েন্ট, র্যাঙ্ক ৩০-এ সেটা ১ লাফে ৫০ পয়েন্ট, আর যদি কোনো মতে টপ 10-এ ঢোকা যায় সোজা ৭০ এপিফ্যানি পাওয়ার। এই ক্রমবর্ধমান লোভনীয় পুরস্কারগুলোর জন্যই তো এত বড় রিস্ক নেয়া। কিন্তু ঐতিহাসিক লিস্টের ১০ নম্বরে থাকা এই দানবীয় প্রতিপক্ষকে হারানো তো আর মুখের কথা নয়। এখানে শুধু গায়ের জোরে কাজ হবে না, দরকার মাস্টারের সেই স্পেশাল নলেজ। ডিভাইন বডির মতো লেজেন্ডারি শারীরিক গঠন যতই পাওয়ারফুল হোক না কেন, তার একটা না একটা লুকানো উইক পয়েন্ট বা দুর্বল জায়গা থাকেই। আসল কাজটাই হলো সেই স্পটটা খুঁজে বের করা। আর ঠিক সেটাই হলো। টানা ডজ করা শার্প অবজারভেশনের পর অবশেষে জ্যাকপট। ওই দানবের ঠিক পিঠের পেছনে থাকা সেই লুকানো দুর্বল জায়গাটা স্পট করা গেল। এরপর আর কোনো কালক্ষেপণ নয়, সোজা এক চূড়ান্ত আঘাত। আর তাতেই একেবারে ব্যাটল ফিনিশ। টাওয়ার থেকে যখন বের হওয়া হলো, ঝুলিতে তখন বিশাল অর্জন। একদিকে ১০ নম্বর লেজেন্ডকে হারানোর গৌরব, অন্যদিকে 70 এপিফ্যানি পাওয়ারের ম্যাসিভ রিওয়ার্ড। কিন্তু এখানে সবচেয়ে ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজিটা কি ছিল? র্যাঙ্ক ৫ এবং র্যাঙ্ক ১-এর যারা সেক্টর প্রতিষ্ঠাতা তাদেরকে এখনই চ্যালেঞ্জ না করা। কখন ফাইট করতে হবে, তার চেয়ে কখন সাময়িকভাবে পিছিয়ে আসতে হয়, এটা বুঝতে পারাই তো আসল চ্যাম্পিয়নের লক্ষণ। অধ্যায় ৪, হোলি সানের সাথে সংঘাত। এত বড় একটা সেলিব্রেশন আসলে বেশিক্ষণ স্থায়ী হলো না। চুয়ানিকে ফলোয়ার বানানোর যে ফলাফল সেটা এবার হাতে নাতে টের পাওয়া যাচ্ছে। আমি তাকে তোমার অনুসারী হওয়ার অনুমতি দিতে পারি না। হোলি সান উ ফ্যাংয়ের এই চরম ক্রোধে ফেটে পড়া ডায়লগটাই পুরো পরিবেশটাকে ১ সেকেন্ডে থমথমে করে দেয়। চুয়ানির প্রতি তার এক ধরনের অন্ধ অধিকার বোধ আছে, আর চুক্তির মাঝখানে তার এই হঠাৎ এন্ট্রি পরিস্থিতিকে একেবারে ফুটন্ত জলের মতো গরম করে তোলে। এই জায়গার কথা লড়াইটা জাস্ট অকল্পনীয় টেনশনের। ও ফ্যাং তার হুলিসান টাইটেলের অহংকারে একেবারে অন্ধ, কিন্তু অন্যদিকে এমন অথরিটির সামনে মাথা নত করতে সরাসরি অস্বীকৃতি। নিজের ফলোয়ার নেওয়ার জন্য অন্য কারো পারমিশনের যে কোনো দরকার নেই, এই সোজা কথাটা ও ফ্যাংয়ের ওই টক্সিক ইগোতে গিয়ে একেবারে হাতুড়ির মতো আঘাত করে। এখন এই উফ্যাং আসলে কতটা ডেঞ্জারাস, এই ৭ সংখ্যাটাই তার প্রমাণ। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উফ্যাং হঠাৎ করেই তার ৭টি কেভ হেভেন একসাথে ওপেন করে ফেলে। কাল্টিভেশনের জগতে এটা কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার সেটা একটু ক্লিয়ার করা যাক। কেউ যদি ৩টে কেভ হেভেন খোলে তাকেই জিনিয়াস বলা হয়, আর সেখানে ৭টা কেভ হেভেন খোলার মানে হলো অতুলনীয়, রীতিমতো দানবীয় একটা পোটেনশিয়াল। ঠিক এই কারণেই উফ্যাং হোলি সান টাইটেলটা হোল্ড করে।
পরিস্থিতি একদম আউট অফ কন্ট্রোল। ফ্যাং একেবারে হত্যার উদ্দেশ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। সেক্টের নিয়ম এতই কড়া যে জিয়াওলিং চাইলেও মাঝখানে এসে এই লড়াই থামাতে পারছে না। আর ঠিক এমন একটা ডেডলি মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে চুয়ানি সোজা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনের মাঝখানে এসে দাঁড়ায় তার নতুন মাস্টারকে প্রোটেক্ট করার জন্য। পুরো ব্যাপারটা একেবারে খাদের কিনারে এসে দাঁড়ালো। দুই পক্ষের মধ্যে পাওয়ারের ব্যবধানটা আক্ষরিক অর্থেই আকাশ আর পাতাল। একটা সাধারণ টেকনিক দিয়ে কি সত্যি এই মনস্টার লেভেলের পাওয়ার আর ক্ষোভকে সার্ভাইভ করা সম্ভব? এই অসম্ভব সাসপেন্স আর অমীমাংসিত এক চরম সংঘাতের ইঙ্গিত রেখেই আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। কি হতে চলেছে সামনে সেটা জানার অপেক্ষায় থাকতেই হচ্ছে।